নমস্কার। আপনারা যারা গ্রীষ্মকালীন ঝিঙের চাষ করেন তো বীজটা আপনারা বপন করে থাকেন পৌষ এবং মাঘ মাসের মধ্যে। তো অলরেডি আমার পুরুলিয়াতে দেখতে পাচ্ছেন এই যে এখানে ধানের ক্ষেত ছিল, ধান কাটাই হয়ে গেছে। ওই দেখুন পিছনে এখনো ধান আর কি বেঁধে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার একটা তৎপরতা চলছে কৃষকদের মধ্যে। আর যারা ধান কাটাই করে ফেলেছেন সেই জমিতে লাঙল দিয়ে তারা এই ঝিঙেটা চাষ করতে চাইছেন। তো আজকে আমি ভিডিওটা করছি ডিসেম্বরের 11 তারিখ 2024 সাল, এবং এই সময় ঝিঙের বীজগুলো বপন করা হবে। গাছগুলো ধীরে ধীরে বেড়ে উঠবে, ঠিক আছে, এবং এরপর তো ঠান্ডার প্রকোপটা বাড়বে। অলরেডি পুরুলিয়াতে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে, এবং পরবর্তী সময়ে যখনই আপনার ধরুন ওই ফাল্গুন মাসটা আসবে সেই সময় থেকে কিন্তু ঝিঙের ফলনটাও ব্যাপক হারে বাড়তে থাকবে, ঠিক আছে। তার আগেও আপনারা হারভেস্ট করতে পারবেন যদি আপনারা একটু অগ্রিম লাগিয়ে থাকেন, তবে চ্যালেঞ্জও রয়েছে। তো যাই হোক, এই যে এই সময় আপনারা ঝিঙেটা চাষ করবেন, কোন কোন ভ্যারাইটি আপনারা নির্বাচন করবেন, তো আমি বলবো যে আপনাদের যেখানে আপনি যে এলাকার থেকে এই ভিডিওটা দেখছেন, আপনাদের যেখানে যে ভ্যারাইটিটা চলে সেই ভ্যারাইটিটাই আপনারা চাষ করবেন। যার পারফরমেন্স বিগত কয়েক বছরের খুব ভালো রয়েছে যে বীজটার বা যে ভ্যারাইটিটা, সেই ভ্যারাইটিটাই আপনারা নিঃসন্দেহে চাষ করবেন। আমার জেলাতে বিশেষ করে এই সময় যে ঝিঙেগুলোর বেশি পরিমাণে চাষ হয় সেটা হচ্ছে ইস্ট ওয়েস্টের রামা F1, ঠিক আছে, ক্লজের মালা, ইউনিসেমের কুম্ভ, এবং এছাড়াও আপনার নুনহেমসের 507, এই ধরনের ঝিঙেগুলো কিন্তু এই সময় বেশি পরিমাণে চাষ করা হয়। এছাড়াও বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনারা অ্যাডভান্টা সিডসের সাগর, যেটা এয়ার মালিক সিডস আপনার এটা মার্কেটিং করে থাকে বাংলাদেশে, এই বীজটাও আপনারা চাষ করতে পারেন। সাগর ঝিঙেটাও কিন্তু খুব সুন্দর হয়। এছাড়াও লালতির সিডসের হিরো, এই ঝিঙেটাও কিন্তু আপনারা চাষ করতে পারেন। এবং আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের জন্য বলবো যে আপনারা সাকাতা কোম্পানির ফাল্গুনি ঝিঙেটাও কিন্তু এই সময় চাষ করতে পারেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ঝিঙে চাষের আমরা প্রারম্ভিক দিকটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে আমরা বীজটা রোপণ করব, কি কি খাবার দেব, ঠিক আছে, এই সময় শুরুর দিকে কি কি বিষয়ের উপরে খেয়াল রাখা উচিত, সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আর আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে শেয়ার করতে থাকুন। দর্শক বন্ধুরা, আপনারা যারা এই প্রচন্ড ঠান্ডায় ঝিঙের বীজটা রোপণ করবেন, একটা সমস্যা হয়, দেখবেন বীজটা থেকে অঙ্কুর বার হতে চায় না, অঙ্কুরিত হতে অনেক সময় লেগে যায়। অথবা কি হয়, আপনি মাটিতে লাগিয়ে রেখে দিলেন, বীজটা অঙ্কুরিত হতে এত সময় নিয়ে নিল যে মাটির ভেতরে কিন্তু পচে নষ্ট হয়ে যায়। এই সমস্যাটা কিন্তু বেশিরভাগ কৃষকই ফেস করেন। তো এই সমস্যাটা কাটানোর জন্য আমি বলবো আপনারা লিভিক্সের যে জার্মিনেশন পাউডার পাওয়া যায়, সুধা জার্মিনেট পাউডার, এটা আপনারা 1 গ্রামের পাতা হয়, ঠিক আছে, ওই 10 টাকা 15 টাকা করে দাম রয়েছে। ওই 1 গ্রামের যে পাতাটা, ওটাকে আপনারা কেটে নেবেন, তারপরে 1 লিটার জল নেবেন, এবং ওর মধ্যে যে পাউডারটা থাকবে সেটাকে ভালো করে 1 লিটার জলে গুলে নেবেন। গুলে নেওয়ার পরে যেগুলো আপনারা মোটা চামড়া আর কি, খুব পুরু চামড়া, যেরকম ধরুন লাউয়ের বীজ, ঠিক আছে, আপনার ধরুন যেমন করলার বীজ, এইগুলো আপনারা কিন্তু 20 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারেন, ঠিক আছে। তারপরে ছেঁকে নেবেন, একটু শুকনো করে নেবেন, তারপরে কিন্তু মাটিতে আপনারা ওই বীজগুলো রোপণ করবেন। আর যেগুলো আর কি পাতলা চামড়ার যে বীজ বা পাতলা খোসার যে বীজগুলো রয়েছে, সেগুলো আপনারা কি করবেন, 12 ঘন্টা ভিজিয়ে রাখার পরে জমিতে রোপণ করবেন। তারপরে দেখবেন আর আপনার বীজের জার্মিনেশনে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। এছাড়াও বায়োস্টেড কোম্পানির বায়োজাইম সিড প্লাস এটা পাওয়া যায়, ঠিক আছে। এটা আপনারা কি করবেন, এর 5 ml এর কি হয়, শ্যাম্পু পাতার মতো পাতা পাওয়া যায়, কেটে নিলেন, ওর মধ্যে যে লিকুইডটা থাকবে সেটা বার করে নিলেন, এবং ওই 5 ml দিয়ে আপনি 1 কেজি বীজ ভালোভাবে ওকে মাখিয়ে নিলেন, বীজের গায়ে যেন মেখে যায় উপাদানটা, ঠিক আছে, সেইভাবে ভালোভাবে মাখিয়ে নিলেন। একটা ছায়া জায়গাতে বীজগুলোকে শুকোতে দিলেন, শুকিয়ে যাওয়ার পরে, এটা কিন্তু শুকনো অবস্থায়, ভেজা অবস্থায় কিন্তু এটা মাখাবেন না, ঠিক আছে, শুকনো অবস্থাতেই মাখাবেন। তারপরে ওই অবস্থাতে আপনি কি করলেন, বীজটা মাটিতে রোপণ করলেন, তারপরে জল দিলেন, দেখবেন কয়েকদিন পরে কিন্তু খুব সুন্দরভাবে ছোট্ট ছোট্ট চারা গাছগুলো বেরিয়ে গেছে। এরপরে আসি, এই যে আপনারা শীতকালীন ঝিঙেটা লাগাবেন,
এই সিস্টেমটা কিরকম হবে। তো বেড এবং নালা পদ্ধতিতে আমাদের এখানে ঝিঙে চাষটা হয়, অনেক জায়গায় তো একই প্রসেসেই লাগানো হয়। তো এখানে কি হচ্ছে না, আপনারা একটা চওড়া বেড নিতে পারেন 4 ফুটের, তার মাঝে মাঝে আপনারা সিঙ্গেলি মাদা ব্যবহার করতে পারেন, একটা করে করে মাদা, এবং সেখানে মাদার থেকে মাদার দূরত্ব রইল আপনার 2.5 ফুট ছাড়া ছাড়া, ঠিক আছে। এটা একটা পদ্ধতি হয়। আবার কি হয়, নালা, এই যে মাঝে নালা, ঠিক আছে, এখানে যেমন দেখতে পাচ্ছেন মাঝে নালা, দুই পাশে মাদা, ঠিক আছে, এই প্রসেসটাও মেনটেন করা হয়। তো এখানে আপনার এই যে মাদার থেকে মাদার যে দূরত্বটা, এখানে মোটামুটি 3 ফুট মতো নেওয়া আছে, ঠিক আছে। এখানে মাদার থেকে মাদার যে দূরত্বটা সেটা 3 ফুট মতো নেওয়া আছে। এবং এই যে চওড়াটা দেখছেন এখানে, মানে বেডের যে দৈর্ঘ্য মানে চওড়াটা আর কি, সেই চওড়াটা রয়েছে এখানে 5 ফুট, ওই 5.5 ফুট মতো, ঠিক আছে, 5.5 ফুট মতো এখানে বেডের চওড়াটা রয়েছে। তো আপনারা এই বেডটা 6 ফুট চওড়া করতে পারেন। এখানে যেমন আমাদের এখানকার কৃষকরা 3 ফুট রাখছেন মাদার থেকে মাদার দূরত্বটা, এটা আপনারা 2.5 ফুটও রাখতে পারেন। আর সর্বোচ্চ 3টা বীজ, কিন্তু আমি বলবো যে 2টো করে যদি আপনারা দানা দিতে পারেন প্রতি মাদাতে, তাহলে খুবই ভালো হয়। দর্শক বন্ধুরা, এই যে দেখছেন মাঝে নালা এবং তার 2 সাইডে যে মাদা, এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের বিশেষ করে পুরুলিয়াতে এই পদ্ধতিটার অ্যাডভান্টেজ বিশাল রয়েছে। কারণ এই যে এই নালাটা ভরে যখনই আপনারা জল দিয়ে দেবেন, পরবর্তী সময় যখন মাদাতে ঝিঙের গাছ বার হবে, এটা কি হবে, ইজিলি এখানে যখন নালাটা জলে ভরে থাকবে, এখান থেকে এরা খুব সহজেই গাছগুলো কিন্তু জলটা সংগ্রহ করে নিতে পারবে, এবং জলের পরিমাণটাও কম লাগবে, জলের অপচয়ও কিন্তু কম হবে। কারণ আমাদের এখানে সেচ দেওয়ারও বিশাল খরচ রয়েছে, কারণ আমাদের এখানে অন্যান্য জায়গার মতো সোলার পাম্পের ব্যবস্থা নেই, ঠিক আছে, বা যে অল্প খুঁড়লেই জল পাওয়া যায় এমন ব্যাপারটা নয়, পুকুরও শুকিয়ে যায় খুব সহজেই। তাহলে এনারা কি করেন, পেট্রোল চালিত মেশিন বা ডিজেল চালিত মেশিন বা কেরোসিন চালিত মেশিনে ওনারা কি করেন, এই জলসেচের কাজগুলো করে থাকেন, যেটা অত্যন্ত খরচ সাপেক্ষ। তাহলে এই পদ্ধতিটা যদি এখানে অ্যাপ্লাই করানো যায়, তাহলে কি হয়, জলসেচের যে খরচটা, সেই খরচটা কিন্তু অনেকটাই বাঁচানো যায়। এরপরে আসি সারের গল্পে। তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন যে জমির চরিত্র রয়েছে, সেই অনুযায়ী ওনারা বলছেন যে উচ্চ উর্বরতাযুক্ত যেখানে মাটি রয়েছে, সেখানে যদি আপনারা ঝিঙের চাষ করতে চান, তাহলে মোট মূল সার নিতে হবে এই অনুপাতে 12-8-8। এবং এই অনুপাতে যদি আপনারা সারটাকে নির্বাচন করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে একর প্রতি ইউরিয়া নিতে হবে 26 কেজি, সিঙ্গেল সুপার ফসফেট এটা নিতে হবে 50 কেজি, এবং পটাশ এটা নিতে হবে 13 কেজি। এবং যদি মধ্যম উর্বরতাযুক্ত মাটি হয়, তাহলে সেখানে অনুপাত হবে 16-8-8। অর্থাৎ এই সমস্ত জমির জন্য আপনাকে ইউরিয়া নিতে হবে 34 কেজি, এবং সিঙ্গেল সুপার ফসফেট এটা নিতে হবে 50 কেজি, আর পটাশ নিতে হবে 13 কেজি। আর যদি জমির চরিত্র নিম্ন উর্বরতাযুক্ত হয়, তাহলে সেখানকার অনুপাত হবে 24-12-12। অর্থাৎ একর প্রতি ইউরিয়া এখানে নিতে হবে 52 কেজি, সিঙ্গেল সুপার ফসফেট এটা নিতে হবে 75 কেজি, এবং পটাশ এটা নিতে হবে 20 কেজি। তো এরপর বলবো আপনারা জৈব সার হিসাবে 1 বছরের পুরনো পচানো গোবর সার ব্যবহার করবেন, এবং প্রত্যেক মাদাতে আপনারা এটা 3 থেকে 4 কেজি করে ব্যবহার করতে পারেন। যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন, তাহলে বলবো মাদাতে ওই মোটামুটি আপনারা 1 থেকে 1.5 কেজি হারে ব্যবহার করতে পারেন। যাদের হাতের কাছে এই ভার্মি কম্পোস্ট বলুন বা এই 1 বছরের পুরনো পচানো গোবর সার যদি না থাকে, তাহলে শুরুতে আমি বলবো আপনারা 50 গ্রাম করে মাদা পিছু 50 গ্রাম করে হয় সরিষার খোল, আর যদি আপনারা বাদাম খোল ব্যবহার করেন, তাহলে মোটামুটি 30 গ্রাম করে এটা মাদা প্রতি ব্যবহার করতে পারেন। এবং এর সাথে যে রাসায়নিক সারটা যেটা ব্যবহার করবেন, তো সেটা আমি বলবো মাদা প্রতি আপনারা 50 গ্রাম করে সিঙ্গেল সুপার ফসফেট এটা আপনারা ব্যবহার করবেন। এবং বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনারা যদি টিএসপি ব্যবহার করেন, তাহলে আপনারা মাদা প্রতি এখানে 20 গ্রাম করে টিএসপি ব্যবহার করবেন। তার সাথে ডিএপি মাদা প্রতি এখানে আমি বলবো আপনারা 15 গ্রাম করে ব্যবহার করবেন, ঠিক আছে। আর ধুরবি গোল্ডে আপনারা জানেন যে এর মধ্যে সালফার রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, জিঙ্ক রয়েছে, ঠিক আছে, আয়রন রয়েছে, এর মধ্যে অনেক কিছু উপাদান একসাথে দেওয়া আছে, ঠিক আছে, বিশেষ করে গৌণ খাদ্য এবং অনুখাদ্য,
ঠিক আছে। তাহলে এই ধুরবি গোল্ড এটা হচ্ছে স্লো রিলিজ ফার্টিলাইজার, এটা মাটির পিএইচ মেনটেন করতে সাহায্য করে এবং গাছকে দীর্ঘদিন সবুজ রাখতে সাহায্য করে, পাশাপাশি ফুল এবং ফলনের পরিমাণে কিন্তু ব্যাপকভাবে বাড়াতে সাহায্য করে। এর আগে আপনারা ধুরবি গোল্ডের ভিডিও আমার চ্যানেলে দেখেছেন। তো সেই ধুরবি গোল্ড আপনারা প্রতি মাদাতে 10 গ্রাম করে ব্যবহার করবেন এবং এই যে 60টা মাদাতে আপনারা ব্যবহার করলেন, সাথে সাথে কিন্তু বীজটাকে রোপণ করে দেবেন না। আপনারা কি করবেন, কোদাল দিয়ে মাটিটাকে ভালোভাবে উলট পালট করে দেবেন, যাতে সারটা ভালোভাবে মাটির সাথে মেখে যায়। ঠিক আছে, তারপরে কি করবেন, ওই মাটিটাকে আপনারা 5 থেকে 7 দিনের মতো ছেড়ে রেখে দেন। ভালো হয় যদি হালকা হালকা জলের ছিটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, যদি ধরুন আপনারা সাথে সাথে রাসায়নিক সার ব্যবহার করলেন এবং সাথে সাথে যদি আপনারা বীজটা ওখানে বপন করেন, তাহলে কিন্তু সমস্যা হবে। দেখবেন বীজ অঙ্কুরিত হতে পারলো না, বীজ নষ্ট হয়ে গেল, বা অঙ্কুরিত হলো সেই অঙ্কুরের জায়গাতে কিন্তু সমস্যা দেখা দেবে। তাহলে এই জায়গাটায় কিন্তু আপনারা সতর্ক থাকবেন। মাদাতে রাসায়নিক সার ব্যবহার করার পরে মাটিটাকে ভালোভাবে উলট পালট করার পরে অতি অবশ্যই কিন্তু 5 থেকে 7 দিন ছেড়ে রেখে দেবেন। এই যে ধরুন ঝিঙ্গে বীজগুলো বপন করা হচ্ছে, ঠিক আছে, এরপরে কিন্তু দুটো বিষয় আপনারা খেয়াল রাখবেন। এক হচ্ছে পিঁপড়ে, তার জন্য আপনারা ফলিডল পাউডার এই মাদার চারপাশে অল্প অল্প করে ছিটিয়ে দিতে পারেন, তাহলে পিঁপড়ে এই সমস্ত উই পোকা এগুলো আসবে না। আর আরেকটা হচ্ছে আপনার ইঁদুরের হাত থেকে কিন্তু এই বীজগুলোকে আপনাকে রক্ষা করতে হবে। তাহলে এই জন্য আপনারা জিঙ্ক ফসফেট দিয়ে বিভিন্ন মানে আর কি খাবারের সাথে আপনারা দিতে পারেন, শসার সাথে দিতে পারেন, টমেটোর সাথে দিতে পারেন, আপনারা চিপস পকোড়া এই সমস্ত জিনিসের সাথে জিঙ্ক ফসফেট গুলো মাখিয়ে জমির চারপাশে স্থানে স্থানে কিন্তু দিয়ে রাখতে পারেন। আমি প্রদীপদার জমিতে এসেছি। প্রদীপদা এই ঝিঙে চাষটা শুরু করেছেন এবং এর আগে আপনারা প্রদীপদাকে বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন। তো প্রদীপদা, কোন ঝিঙেটা আপনি লাগাচ্ছেন? রামাটা করছেন। আচ্ছা, এটা তো 1 বিঘা জায়গা। হ্যাঁ, 1 বিঘায় আপনার কত মাদা হয়েছে? 980 হয়েছে। বীজ কটা করে দিচ্ছেন মাদাতে? 2 করে দিচ্ছেন। আর সার কি কি ব্যবহার করছেন? ফসফেট 30 কিলো, আচ্ছা, 10 কিলো ডিএপি, আচ্ছা, আর 10 কিলো ধুরবি গোল্ড। এগুলো সব আপনি জমিতে দিচ্ছেন, মানে মাদাতে দিচ্ছেন? মাদা 3 দিন আগেই দিচ্ছি আমি। 3 দিন আগেই দিচ্ছেন? হ্যাঁ, সার গোবর দিয়ে মাখায় রেখে দিছি। আচ্ছা, তারপর 3 দিন পরে বীজ রোপণ করছি। আচ্ছা, এটা একটু 3 দিনের বেশি যদি আপনার মোটামুটি 5 থেকে 6 দিন রাখতে পারতেন তাহলে আরো খুব ভালো হতো। যাই হোক, সেরকম কিছু সমস্যা নেই। আমাদের তো একটা বৃষ্টি হয়েছে হালকা পশ্চিমী ঝঞ্ঝার জন্য, ওটাতে অনেকটা সুবিধা হবে। আর গোবরটা প্রথমে দিয়েছেন, গোবর কতটা ব্যবহার করেছেন এই জায়গাটাতে? 1 ট্রাক্টর মতো। আর তারপরে এই বীজটা ঢেকে দিচ্ছেন আবার শুকনো গোবর দিয়ে, মানে 2 বার একটা মাদাতে 2 বার আপনি গোবরটা ব্যবহার করছেন, একবার সারের সাথে আর তারপরে বীজটা চাপা দেওয়ার জন্য। খুব সুন্দর, এইভাবে এগিয়ে চলুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।